আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ কৃষি জাগরণ প্রেজেন্টস এগ্রিটক অন বায়োচার টেকনোলজি, ইটস অ্যাপ্লিকেশন, প্রবলেমস অ্যান্ড সাস্টেনেবিলিটি ইন বাংলাদেশ। সাথে আছি আমি মোহাম্মদ মুশির রহমান রিয়াজ। আর আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে রয়েছেন মোহাম্মদ শামীম মিয়া, পিএইচডি, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে। থ্যাংক ইউ। আমরা আজকে স্যার যে টপিকসটা রেখেছি বায়োচার সম্পর্কে। আপনি বায়োচার নিয়ে অনেক বছর যাবত কাজ করছেন, আমার মনে আছে এখন স্যার। তো আপনি এবং আমাদের দেশে আরো অনেক কাজ হচ্ছে, বিদেশেও কাজ হচ্ছে। আমরা বায়োচার নিয়ে মোটামুটি আপনার কাছ থেকে শুনবো আপনার কাজের অভিজ্ঞতা এবং বায়োচার নিয়ে দেশে বিদেশে যেরকম নানা কাজ হচ্ছে, এর উপকারিতা কি এবং এটা তৈরির উপাদান, নানান বিষয় আপনার কাছ থেকে শুনবো স্যার। যদি প্রথমে স্যার আমরা আপনি শুরু করেন, দেন হচ্ছে স্যার আমরা আসলে এটা ইন্টারেক্টিভ করতে চাই। আমরা হচ্ছে দু একটা স্যার প্রশ্ন শুনবো আপনার মুখ থেকে এবং আপনার অভিজ্ঞতা এভাবে আর কি। স্যার প্রথমে আপনি একটু শুরু করেন, দেন হচ্ছে আমরা ফিরে আসবো আপনার কাছে। ধন্যবাদ মুশিউর রহমান রিয়াজ আমাকে আসলে আমাদের এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। আমার মনে হয় আমি যেই প্রেজেন্টেশনটা দিব অথবা যে কথাগুলো বলবো সেটা আমার বায়োচার নিয়ে যে কাজ করা বিভিন্ন সময়। আমি বায়োচার নিয়ে প্রথম কাজ করা শুরু করি 2011 সালে, সেটা ওয়াগনিগেন ইউনিভার্সিটিতে। তারপরে বাংলাদেশে চলে আসি মাস্টার ডিগ্রি করে 2013 সালে। তখন বাংলাদেশে এসে আমরা একটা বায়োচার টেকনোলজি থেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করি আমাদের ইউনিভার্সিটিতে। সেটা আমরা সাকসেসফুল হই এবং পরবর্তীতে আমি আমার পিএইচডি করি বায়োচারের উপর এবং আমি এখনো কাজ করছি এবং বায়োচারের সাথে বায়োচার টেকনোলজির সাথে এখন ভালোই যুক্ত আছি। বাংলাদেশেও বায়োচারের কাজ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো আজকের যে প্রেজেন্টেশন, আমি মনে হয় আমার এই প্রেজেন্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত। তো এই প্রেজেন্টেশনটা আমি যে কাজ করছি বিভিন্ন সময়ে আমাদের ইউনিভার্সিটি, আমার যারা কোর্স ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি সিডনি, অস্ট্রেলিয়া, যেখানে পিএইচডি করেছি, এবং ওয়াগনিগেন ইউনিভার্সিটি নেদারল্যান্ডস, এই বিভিন্ন কাজের যে অভিজ্ঞতা সেগুলোর আলোকে এবং বায়োচারের যে রিসার্চ বর্তমানে হচ্ছে ওয়ার্ল্ডে বিভিন্ন পাবলিকেশন সেটা কম্বিনেশন করে বাংলাদেশে এই টেকনোলজির ভবিষ্যৎ নিয়ে করা যায় সেই সম্পর্কিত একটু আলোচনা। তো আমি প্রথমেই আসি যে বায়োচার প্রযুক্তি আসলে কেন আসলো, অথবা আমি বা কেন বায়োচার প্রযুক্তি নিয়ে কাজ করতে চাচ্ছি। আমার মনে হয় তোমরা সবাই অথবা আপনারা সবাই স্যার কাইন্ডলি একটু ক্লোজলি বললে সুবিধা হয়। জি স্যার। জলবায়ু পরিবর্তন সম্পর্কে আপনারা হয়তো সবাই জানেন। সেটা হলো যে জলবায়ু পরিবর্তন হলো, আপনি যদি এখানে গ্রাফটা দেখেন বাম পাশে, সেটা হলো যে গ্লোবাল সারফেস টেম্পারেচার সময়ের সাথে সাথে সেটা অর্থাৎ আপনার হলো ভূপৃষ্ঠের তাপমাত্রা আপনার সময়ের সাথে সাথে বাড়ছে, এবং এটা বাড়ার কারণ হলো গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেটা, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপরে আপনার মিথেন, এরকম আরো নাইট্রাস অক্সাইড, যেগুলো আপনার গ্যাসেস। এই গ্যাসগুলো আপনার যখন বায়ুমণ্ডলের কনসেন্ট্রেশন বাড়ার কারণে তারা পৃথিবীতে যে সূর্যরশ্মি আসে এবং সেখান থেকে যে রেডিয়েশনটা পৃথিবী থেকে চলে যায় সেটা ট্র্যাক করার কারণে তাপমাত্রা আসলে বাড়তেছে, এবং এই বাড়ার প্রবণতা প্রজেক্ট করা হচ্ছে যে ভবিষ্যতে আরো বাড়বে, যেহেতু এই গ্যাসগুলোর কনসেন্ট্রেশন আপনার বাড়তেছে। তো এটা একটা গ্লোবাল ওয়ার্মিং, একটা আমাদের সকলের সমস্যা। আমি মনে করি আমরা সবাই আসলে ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত। আমরা কিছুদিন আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে সাইক্লোন হয়ে গেল আমাদের ইয়েস নামে। এটা আমাদের সম্পূর্ণ কোস্টাল যে বেল্ট আছে সেটা, এবং বিশেষ করে ইন্ডিয়া খুব মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। এবং এই ধরনের সাইক্লোনিক ইভেন্ট আমরা প্রতিনিয়তই দেখি এই এলাকায়। তার প্রধান
কারণ হিসেবে যেটা বিজ্ঞানীরা ব্যাখ্যা করে থাকেন সেটা হলো যে গ্লোবাল সারফেস টেম্পারেচার বেড়ে যাওয়া অথবা ক্লাইমেট বা জলবায়ুর যে পরিবর্তন সেটা হওয়ার কারণে হচ্ছে। তো এখন যেহেতু এটা একটা বড় কনসার্ন আমাদের সময়ে, সেজন্য এটা আসলে আমাদেরকে এটার মিটিগেশনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এই মিটিগেশনের কাজ করার জন্য প্রধান যেই টেকনোলজিগুলো আছে, এখানে আমি ক্লাইমেট সায়েন্টিস্ট যারা আছে তাদের বক্তব্যগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়, আমি রেড মার্ক করেছি, সেটা হলো যে আমরা যদি বেশি করে গাছ লাগাই তাহলে আপনার বায়ুমণ্ডলে যে আপনার কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে ট্র্যাপ করতে পারবো ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে গাছের মধ্যে, এবং সেই জন্য অ্যাটমসফিয়ারে যে অথবা যেটা কি বলে আপনাকে অ্যাটমসফিয়ার অথবা বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন আছে সেটা আপনার কমবে। আচ্ছা, তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে জলবায়ু পরিবর্তন রোধের অথবা জলবায়ু পরিবর্তন মিটিগেশনের, আমরা এটা স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু আমরা যদি দেখি এই গ্রাফটা এখানে, সেটা হলো যে প্রফেসর ইউনাস লেমেন, উনি হলো কর্নেল ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি 2007 সালে নেচারে একটা পাবলিকেশন প্রকাশ করছেন। সেখানে উনি দেখানোর চেষ্টা করছেন যে আপনি যদি এই স্লাইডটা দেখেন এখানে বাম পাশের ইয়েটা, সেখানে দেখতে পাবেন যে আমরা যখন গাছ লাগাই তখন এই গাছ বায়ুমণ্ডল থেকে আপনার ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ট্র্যাপিং করে, এবং এই কার্বনের একটা অংশ আবার সে রেসপিরেশনের মাধ্যমে আপনার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, এবং তার যে লিটার ফল অথবা রুট এক্সোলেশনের মাধ্যমে যে কার্বনটা সয়েলে দেয় সেটাও আপনার বায়ুমণ্ডলে ফিরে যায় রেসপিরেশনের মাধ্যমে। একটা নির্দিষ্ট সময় গাছ যখন বড় হয়ে যায় তখন যে পরিমাণ কার্বন সে বায়ুমণ্ডল থেকে নেয় এবং যেই পরিমাণ কার্বন সে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, দুইটাই সমান হয়। অর্থাৎ এই গাছ লাগানোর মাধ্যমে আসলে আপনার বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে উইথড্র করা বা রিমুভ করা সম্ভব হচ্ছে না। এবং ঠিক একই জার্নালে উনি একটা নতুন প্রযুক্তির কথা বললেন, সেটা হলো যে আমরা যদি এই কার্বনকে গাছে যখন আসলো বায়ুমণ্ডল থেকে, তখন যদি এটা পাইরোলাইসিস করে মাটিতে দিই, তাহলে আপনার হলো এই কার্বনটা মাটিতে অনেকদিন থাকবে এবং এই বায়ুমণ্ডলের কার্বনটা আসলে মাটিতে দীর্ঘস্থায়ী করা যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা আপনার গুরুত্বপূর্ণ প্রযুক্তি। কারণ আমরা যদি এই ডান পাশের ইয়েটা যদি দেখি, আপনার এই ডায়াগ্রামটা অথবা আপনার ডিপিকশনটা, এটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সোয়েলের মধ্যে যে কার্বনের পরিমাণ সেটা আপনার হলো আমাদের যে টোটাল ভেজিটেশন অথবা অর্থাৎ গাছপালা যা আছে সেটা এবং কার্বন বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড তার যৌথ পরিমাণের চেয়েও 3 গুণ বেশি। আপনারা তাহলে সহজেই বুঝতে পারতেছেন যে আমরা যদি সোয়েলের কার্বন কন্টেন্ট অল্প পরিমাণে বাড়াইতে পারি, তাহলে এটা আপনার হলো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেজন্য এই যে প্রযুক্তির কথা প্রফেসর ইউনাস লেমেন বললেন 2007 এবং 2015 সালে নেচার পাবলিকেশনের মাধ্যমে, আপনারা সবাই জানেন নেচার হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জার্নাল সায়েন্টিফিক ইয়েতে। তো সেই ফাইন্ডিংস থেকে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটা একটা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখন আসি বায়োচার প্রযুক্তি কি। তাহলে আমরা আসলে নর্মালি রান্না বান্না করার জন্য যে কাজটা করে থাকি, বায়োমাস নেই, সেই বায়োমাস অথবা আপনার জ্বালানি যেটাই বলি না কেন, সেটাকে যখন আমরা পোড়াই তখন সেখান থেকে তার মধ্যে যে মিনারেল গুলো আছে, নিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলো আছে, সেটা আমরা আসলে গ্যাস আকারে পাই। আর বায়োচার প্রযুক্তি মানে আপনার অন্যরকম, একটু ডিফারেন্ট। সেখানে হলো আমরা অক্সিজেনের অনুপস্থিতিতে এই জ্বালানি অথবা বায়োমাস গুলোকে তাপ দিই। তাপ দেওয়ার কারণে তার বেশিরভাগ কার্বন, কমপক্ষে 50% কার্বন আপনার হলো থেকে যায়, আর এর মধ্যে যে মিনারেল গুলো আছে সেটাও থেকে যায়। তাহলে বায়োচার প্রযুক্তির সাথে নর্মাল বার্নিং প্রযুক্তির যে পার্থক্য, সেটা হলো এখানে কার্বন থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা আমি বলবো, সেটা হলো যে বার্নিং হলে কার্বন গুলো চলেই যায়, আর বায়োমাস অথবা আপনার জ্বালানির মধ্যে যেই কার্বন এলিভেটিক কার্বন গুলো থাকে, এটা কনভার্ট হয়ে অ্যারোমেটিক কার্বন হয়ে যায়। সুতরাং এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো যে আমরা যখন বার্নিং করি তখন কোনো কার্বন থাকে না অলমোস্ট, আর এখানে কার্বনটা থাকে এবং সেই বায়োচারে কার্বনটা থাকে এবং কার্বনের স্ট্রাকচারগত পরিবর্তন হয়।
এখন আসি বায়োচার প্রযুক্তির কি কি আপনার ভালো দিক বা বেনিফিশিয়াল দিক আছে। এর মধ্যে একটা আমি বলতেছিলাম একটু আগে যে জলবায়ু পরিবর্তন রোধ বা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি বায়োচার প্রযুক্তি অথবা আপনার পাইরোলাইসিস টেকনোলজি থেকে আপনার বায়ো এনার্জি জেনারেশন, অর্থাৎ আপনার এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেশনের সুযোগ আছে। আমরা যদি আপনার ওয়েস্ট মেটেরিয়াল অথবা আমাদের যে বর্জ্য, জৈব বর্জ্য ব্যবহার করি, তাহলে আপনার এখান থেকে আমাদের জৈব বর্জ্য ম্যানেজমেন্ট অথবা ওয়েস্ট ম্যানেজমেন্টটা ইজি করা সম্ভব, খুব সহজে বা সাস্টেনেবলি ম্যানেজ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কৃষিবিদ হিসেবে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ফসলের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বায়োচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি এই গ্রাফটা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়োচার যদি সোয়েলে অ্যাপ্লিকেশন করা হয়, এটা আপনার প্রায় 1000 বছর পর্যন্ত সোয়েলে থাকতে পারে। তাহলে আপনি দেখেন, আমরা একটু আগে বলতেছিলাম যখন আমরা গাছ লাগাই তখন আপনার বায়ুমণ্ডল থেকে আমরা কার্বনটাকে ধরে নিয়ে আসি গাছে, গাছ থেকে আবার সেটা যদি সোয়েলে রেখে দেই 1000 বছর পর্যন্ত, তাহলে 1000 বছরের জন্য একটা কার্বনকে আমরা সোয়েলে রেখে দিতে পারবো, যেটাকে ইংরেজিতে বলা হয় কার্বন সিকুয়েস্ট্রেশন ইন সোয়েল। মাটিতে আমরা কার্বন বা রেখে দিতে পারি আর কি, সিকুয়েস্টার করতে পারি। এই প্রযুক্তির জন্য, এটার এই বৈশিষ্ট্যের জন্য আইপিসিসি, ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারা এই প্রযুক্তিকে আপনার কার্বন নেগেটিভ টেকনোলজি হিসেবে ডিক্লেয়ার করা 2018 সালে। সুতরাং এটা একটা রিকগনিশন এই প্রযুক্তির জন্য। এখন আসি যে সোয়েল ফার্টিলিটিতে কিভাবে ভূমিকা রাখে। আপনারা যদি এই ডান পাশের স্লাইডটা দেখেন, দুইটা সোয়েল দেখতে পাবেন, একটা হলো যে লাল মাটি এবং এখানে দেখবেন একটু কালো মাটির দেখা যায়, এটা হলো অক্সিসল। আর তার পাশেটা দেখতেছেন এটা হলো ম্যানমেড সোয়েল বলে, অ্যানথ্রোপোজেনিক সোয়েল বলে। সেটা হলো যে এখানে আপনার আর্টিফিশিয়ালি আপনার হলো পাইরোজেনিক কার্বন অথবা আপনার বায়োচার বা চারকোল এড করা হয়েছে। এই সোয়েলটা হলো ব্রাজিলের একটা সোয়েল, যেই সোয়েলকে বলা হয় টেরা প্রেটা সোয়েল। এই টেরা প্রেটা সোয়েল ওয়ার্ল্ডের একটা সবচেয়ে ফার্টাইল সোয়েলের মধ্যে একটা, কারণ হলো এর মধ্যে কার্বন কন্টেন্ট বেশি এবং তার নিউট্রিয়েন্ট ধরে রাখার ক্ষমতা বেশি। আমরা এখানে আরেকটা গ্রাফে দেখতে পাচ্ছি যে আপনার টেরা প্রেটা সোয়েলের ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, যেটা একটা ইন্ডিকেটর হলো কি পরিমাণ নিউট্রিয়েন্ট অথবা ক্যাটায়ন ধরে রাখতে পারবে একটা সোয়েল, সেটার ইন্ডিকেটর। তাহলে এই সোয়েলের ক্যাটায়ন ধরে রাখার ক্ষমতা, অর্থাৎ নিউট্রিয়েন্ট ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, যার জন্য এটা খুবই একটা ফার্টাইল সোয়েল অথবা উর্বর মাটি। এখন কোয়েশ্চেন হলো যে আমরা একটু আগেই বলতেছিলাম অনেকগুলো পজিটিভ দিক, এবং এখানে যে জিনিসটা আসলে আমার বলতে ভুলে গেছি সেটা একটু ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা বলা উচিত। সেটা হলো যে এই যে মাটিটা, এটা আসলে 1000 বছর ধরে উর্বর, একদিন দুই দিন নয়। তার মানে আমরা যদি এরকম একটা মাটি এখন তৈরি করতে পারি, অর্থাৎ আপনার হলো চারকোল এড করি সোয়েলে, এবং সেই চারকোলটা 1000 বছর পর্যন্ত আমাদের সার্ভিস দেবে। সেই জন্য আমাদের এখন বিজ্ঞানীদের চিন্তা হলো, can we then prepare or produce similar type of soil using charcoal or biochar? তাহলে আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে কি আমরা আসলে একই ধরনের মাটি তৈরি করতে পারি কিনা, অথবা একই ধরনের বেনিফিট আসলে আমরা হারভেস্ট করতে পারি কিনা, এটা একটা চ্যালেঞ্জ। একটু আগে বলতেছিলাম যে আপনার পাইরোলাইসিস টেকনোলজির মাধ্যমে যে আমরা বায়োচার পাই, এই বায়োচার যদি আমরা জমিতে অ্যাড করি তাহলে ফসলের উৎপাদন বাড়ে। এটা হলো জেফরি, আমার একজন সুপারভাইজার, উনি একটা মেটা অ্যানালাইসিস করেছেন। মেটা অ্যানালাইসিস হলো যে অনেকগুলো স্টাডির আসলে কম্বাইন অথবা সম্মিলিত ফলাফল। তাহলে আপনারা যদি এখানে দেখেন, এটা হলো এটা হলো রেশিও আকারে প্রকাশ করা হয়। আপনার হলো বায়োচার প্রযুক্তি আর হলো কন্ট্রোল, এই দুইটার রেশিও যেখানে 0 সেখানে হলো আপনার অথবা 1 যদি আপনার চিন্তা করেন, সেখানে হলো যে আপনার আসলে কোনো ইমপ্যাক্ট নাই। আপনারা যদি দেখেন তাহলে এই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে বায়োচার প্রযুক্তি অন এভারেজ কন্ট্রোলের তুলনায় প্রায় 10% মতো ফলন বৃদ্ধি পায়। তাহলে এটা একটা বড় ইন্ডিকেটর আমাদের জন্য যে আমরা বায়োচার প্রযুক্তি ইউজ করে ফসলের ফলন বৃদ্ধি করতে পারি। বায়োচারের এত সব আপনার যে পটেনশিয়ালিটিস অথবা আপনার বেনিফিশিয়াল দিকের কথা বললাম, যার কারণে আপনারা যদি এই গ্রাফটা দেখেন, এখানে দেখতে পাবেন যে 1998 সালে যেখানে বায়োচারের নাম্বার অফ পাবলিকেশন আপনার খুব কম ছিল, মাত্র কয়েকটা, সেটা 2018 সালে
1917 সালে 18 সালে আপনারা যদি দেখেন প্রায় 2000-এর মতো কাছাকাছি 1600-1700 এবং এটা 2019 সালের দিকে প্রায় 2000-এর কাছাকাছি হবে সংখ্যাটা। তার মানে বায়োচারের রিসার্চ আসলে সারা পৃথিবীতে বিজ্ঞানীরা অ্যাট্রাক্টেড হয়েছেন এবং এটা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন এবং তার পটেনশিয়ালিটিটা হারভেস্ট করার চেষ্টা করছেন। কোন কোন দিক নিয়ে গবেষণা হচ্ছে আমরা যদি দেখি একটু প্রিসাইসলি, আপনারা দেখবেন যে বায়োচারের গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সেক্টর উইন্ডো, বায়োচার প্রোডাকশন টেকনোলজি নিয়ে রিসার্চ হচ্ছে, অর্গানিক পলিউটেন্ট রিমুভাল সয়েল থেকে সেটাও আপনার রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, সয়েল কোয়ালিটি এবং প্ল্যান্ট গ্রোথ এটাও আপনার রিসার্চ হচ্ছে। 2016 এবং 18 এই সনের দিকে একটু আমরা যদি তাকাই তাহলে আপনার হলো দেখতে পাবেন যে বায়োচার প্রযুক্তির একটু প্রযুক্তি অথবা আপনার গবেষণার উইন্ডোটা একটু পরিবর্তিত হয়েছে। সেখানে দেখেন বায়োচার প্রোডাকশন, এখানে আমি বলতেছি যেটা যে ফাংশনালাইজ বায়োচার প্রোডাকশনের দিকে বিজ্ঞানীরা দাবিত হচ্ছেন। এখন আসি বায়োচার আসলে কি জিনিস, এটা দেখতে কেমন। বায়োচার তিনটে জিনিস থাকে আসলে, একটা হলো ফিক্সড কার্বন, ভোলাটাইল কার্বন, অ্যাশ কন্টেন্ট। আমি আরেকটু সহজভাবে যদি বলি, বায়োচারের মধ্যে একটু আগে আমরা বলতেছিলাম যে আমরা যখন তাপ দেই বায়োমাসকে তখন এটা আপনার যে এলিফিটিক লম্বা চেনযুক্ত কার্বন গুলো আছে এটা আসলে অ্যারোমেটিক কার্বনে পরিবর্তিত হয় এরকম, এবং এই অ্যারোমেটিক কার্বন গুলো লেয়ারে আপনার সজ্জিত থাকে এবং এই লেয়ার গুলো একটার সাথে আরেকটা আপনার এলিফিটিক কার্বন দিয়েও সজ্জিত থাকতে পারে। এখানে এই দুইটা কার্বন আপনার হলো যে লেয়ার গুলা এবং তার যে লিঙ্ক গুলা, এটাকে আমরা বলি আইল্যান্ডস অফ কার্বন। এই আইল্যান্ড গুলা আপনার হলো একটা রোডের মাধ্যমে কানেক্টেড থাকে। এই টোটাল কার্বনকে বলি আমরা ফিক্সড কার্বন। আর এই আইল্যান্ড গুলোর মধ্যে আপনার ছোট ছোট এরকম পোর থাকে। আমরা যদি একটু দেখি নেক্সট স্লাইডে হয়তো দেখতে পাবো। সরি, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার স্লাইডটা একটু ইয়ে হয়ে গেছে আর কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম বায়োচারের মধ্যে পোর আছে। এই পোরের মধ্যে অনেক সময় আপনার অর্গানিক কার্বন ঢুকে থাকে, যেটাকে বলি আমরা ভোলাটাইল কার্বন। আর আমরা একটু আগে বলতেছিলাম যে বায়োচারের মধ্যে যে মিনারেল থাকে এটা অ্যাশ হিসাবে থাকে, এটা আমরা নর্মালি যখন বার্নিং করি সেখানেও। এখন আসি যে বায়োচারের আর কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে বায়োচার বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো বায়োচার হলো একটা পোরাস ম্যাটেরিয়াল। পোরাস বলতে এটার মধ্যে অনেক এরকম ছোট ছোট পোর থাকে, যার জন্য তার সারফেস এরিয়া বেশি, এবং এই সারফেস এরিয়া বেশি থাকার কারণে তার আসলে নিউট্রিয়েন্ট ধরে রাখার ক্ষমতাও বেশি। এবং আপনারা যদি ডান দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে বায়োচারের মধ্যে ফাংশনাল গ্রুপ আছে, যেমন এখানে আপনার পজিটিভ ফাংশনাল গ্রুপ আছে, এখানে নেগেটিভ ফাংশনাল গ্রুপ আছে। এখানে এই পজিটিভ এবং নেগেটিভ ফাংশনাল গ্রুপ থাকার কারণে সে নিউট্রিয়েন্ট গুলোকে ধরে রাখতে পারে। এবং এই বায়োচারের যে ফাংশনালিটি এবং তার সারফেস এরিয়া, এটা ডিপেন্ড করে আপনার কোন ধরনের ফিডস্টক থেকে আপনি বায়োচার প্রোডাকশন করছেন, কোন কন্ডিশনে প্রোডাকশন করছেন এবং বায়োচার কতদিন মাটিতে আছে তার উপর। এখন আসি বায়োচার কিভাবে প্রোডাকশন করা যায়। তিনটা প্রযুক্তিতে বায়োচার প্রোডাকশন করা হয় সাধারণত। এটা বলা হয় স্লো পাইরোলাইসিস। এই স্লো পাইরোলাইসিস প্রযুক্তিতে সাধারণত আপনার আমরা যেমন এইখানে আমরা যেটা বলতে চাচ্ছি, যেমন আমাদের এটা হলো রিটোর্ট অথবা আপনার কিন বলে। এই রিটোর্টের মধ্যে আমাদের তিনটা চেম্বার আছে, এখানে 2 চেম্বার বিশিষ্ট হইতে পারে। তো এইটার মধ্যে আপনার যেটা করি, একটা চেম্বারে আমরা আসলে তাপ তৈরি করি, হিট তৈরি করি। এই হিটটা আপনার এই হিটটা দিয়ে তার পাশের যে চেম্বার, এখানে আমরা বায়োমাস রাখি। সেই বায়োমাস এর যখন আমরা হিট দিই তখন এইখানে আপনার হলো যে বায়োমাস গুলো থাকে সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার পড়ে। ফর এক্সাম্পল আপনার 300 ডিগ্রি বা তার বেশি টেম্পারেচার পড়ে এখানে আপনার যে ইয়ে হয়, তারা নিজেরাই আবার তাপ উৎপাদন করা শুরু করে। ফলশ্রুতিতে এটা একটা সেলফ রিসাইক্লিং প্রসেস বলে। আপনারা দেখেন এখানে আমরা এনার্জি রিসাইকেল করে এটা চলতে থাকে, একটা নির্দিষ্ট সময় পরে এখান থেকে আমরা বায়োচার পাই। এবং এই হিটটাকে যদি আমরা হারভেস্ট করতে পারি তাহলে অনেক সময় করতে পারবো, কি বলে আপনার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। এবং এই প্রযুক্তির দিকে আমরা এই প্রযুক্তি আসলে হারভেস্ট করার জন্য চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আপনার হলো এইখানে
যে জিনিসগুলো আসলে দেখা উচিত সেটা হলো যে কি কি জিনিস আসলে আপনার এই বায়োচার প্রযুক্তির বা স্লো পাইলোসিসে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আপনার আমরা যখন বায়োচার প্রোডাকশন করি তাহলে তার ময়েশ্চার কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কোন কোন সাইজের ফিডস্টক আমরা ইউজ করবো সেটা ইম্পর্টেন্ট, কি পরিমাণ অক্সিজেন আমরা ওইখানে রাখবো সেটা গুরুত্বপূর্ণ, এবং কত তাপমাত্রায় প্রোডাকশন করব, কতক্ষণ আমরা বায়োমাস থেকে পাইরোলাইসিস করব ইত্যাদির উপর ডিপেন্ড। আরেকটা প্রযুক্তি আছে সেটা হলো যে ফাস্ট পাইরোলাইসিস বলি আমরা। এই ফাস্ট পাইরোলাইসিসে সাধারণত যেটা করা হয় একটু বেশি তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে খুব কম সময়ে 10 থেকে 20 মিনিটের জন্য বায়োমাস গুলোকে আপনার তাপ দেওয়া হয়। এর ফলশ্রুতিতে সেই বায়োমাস গুলো পাইরোজেনিক কার্বনে রূপান্তরিত হয়। এটা আমাদের একটা ডিজাইন, আমরা অলরেডি তৈরি করছি এটা। আরেকটা পদ্ধতি আছে এটা হলো হাইড্রোথার্মাল কার্বনাইজেশন। অন্য দুইটা পদ্ধতিতে নরমালি আমরা ড্রাই বায়োমাস ইউজ করি, এখানে আমরা ওয়েট বায়োমাস ইউজ করি। ফর এক্সাম্পল যেমন আপনার মিউনিসিপাল সলিড স্লাস, অর্থাৎ আপনার হলো মিউনিসিপাল ওয়েস্টের একটা অংশ আপনার যখন ড্রেনে পড়ে থাকে তখন এগুলো আপনার ভেজা থাকে, সেগুলোকে আসলে পাইরোলাইসিস করা যায় না। এটার জন্য আলাদা একটা প্রযুক্তি আছে যেটাকে বলা হয় হাইড্রোথার্মাল কার্বনাইজেশন। এই হাইড্রোথার্মাল কার্বনাইজেশন আমরা সাধারণত কম তাপমাত্রায় 250 থেকে 300 ডিগ্রি টেম্পারেচারে একটু বেশি সময় 12 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত ওয়েট বায়োমাস অথবা ভিজা বায়োমাসকে এরকম একটা ড্রামের মধ্যে হিট দিয়ে ওটাকে আসলে পাইরোজেনিক কার্বনে রূপান্তরিত করতে পারি। এখন যদি আমরা কম্পারিজন করি তিনটা প্রযুক্তির মধ্যে, তার মধ্যে আমার মনে হয় স্লো পাইরোলাইসিসটা আমাদের জন্য আসলে সহজতর অন্য দুইটা প্রযুক্তির তুলনায়। এখন আসি বায়োচারের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু বলা দরকার। যেমন আপনার একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে বায়োচারের ফাংশনাল গ্রুপ আছে, পজিটিভ ফাংশনাল গ্রুপ, নেগেটিভ ফাংশনাল গ্রুপ, সারফেস এরিয়া। এগুলো আপনার যখন প্রোডাকশন করি আমরা তখন এগুলোকে পরিবর্তন করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি বায়োচার প্রোডাকশনের সময় মিনারেল ইউজ করি, আয়রন ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন এর মধ্যে পজিটিভ সারফেস চার্জ ক্রিয়েট হয়। আবার বায়োচার প্রোডাকশনের পরে আমরা যদি এটাকে অক্সিডেশন করি কেমিক্যালি, ফিজিক্যালি অথবা বায়োলজিক্যালি, তখন আপনার নেগেটিভ সারফেস গ্রুপ বাড়ানো যায়। তো আমরা যখন বায়োচার ব্যবহার করব তখন আপনার এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আপনার নিউট্রিয়েন্ট সে বেশি ধরে রাখবে কিনা অথবা বেশি কন্টামিনেট রিমুভ করবে কিনা, এটা ডিপেন্ড করবে আপনার এই ফাংশনাল গ্রুপের উপর। আমরা একটু পরে এটা দেখব। তো এই স্কিমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কেমিক্যাল অক্সিডেশন করা যায়। আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে কেমিক্যাল অক্সিডেশন করছি, করার পরে দেখা গেছে যে এই যে বায়োচার আছে এই বায়োচারের আসলে তার নিউট্রিয়েন্ট ধরে রাখার ক্ষমতা বাড়ে। আমরা একটু পরে এটা একটা স্লাইডের মাধ্যমে দেখব। আবার ড্রপিং টেকনোলজির কথা বলতেছিলাম, যে আয়রন ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে বায়োচার উৎপাদন করা, এইটাও আমরা করি, নরমালি করে থাকি। সাধারণত যাদের নেগেটিভ, যেসব নিউট্রিয়েন্ট আসলে নেগেটিভলি চার্জ, ফর এক্সাম্পল ফসফেট, সেই সকল নিউট্রিয়েন্টের ইউজ এফিসিয়েন্সির জন্য আমরা এটা আসলে ব্যবহার করি। বায়োচারকে অ্যাক্টিভেশনের আরো মেথড আছে, যেমন বায়োলজিক্যাল অ্যাক্টিভেশন। আমাদের ছাত্রী সে নিউট্রিয়েন্ট সলিউশন এবং গ্লুকোজ দিয়ে, এরকম আমাদের ক্লাইমেট চেম্বার আছে যেখানে হাই টেম্পারেচারে 40 ডিগ্রি অল্টারনেটিভ টু 25 ডিগ্রি টেম্পারেচারে 12 ঘন্টা সাইকেলে আমরা এখানে এরকম রেখে দিয়ে একটা অক্সিডাইজ করে তার আপনার ফাংশনাল গ্রুপ বৃদ্ধি করে নিউট্রিয়েন্ট এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করেছি। বাংলাদেশে মিউনিসিপ্যাল ওয়েস্ট অথবা আপনার আমাদের যে প্রতিদিনের যে বর্জ্য, সেই বর্জ্য থেকে কিভাবে বায়োচার উৎপাদন করা যায় এবং এই বর্জ্যগুলোকে কিভাবে রিসাইকেল করে এগ্রিকালচার সেক্টরে নিয়ে আসা যায় সেটার উপর একটা আমরা গবেষণা করছি। সেই গবেষণার টাইটেল ছিল এরকম, পাইরোলাইসিস এন্ড কম্পোস্টিং অফ মিউনিসিপাল অর্গানিক ওয়েস্ট ইন বাংলাদেশ, এ কোয়ান্টিটিভ এস্টিমেট অফ রিসাইক্লেবল নিউট্রিয়েন্ট গ্রিনহাউস গ্যাস এমিশনস এন্ড ইকোনমিক বেনিফিটস। এখানে আসলে বেসিক্যালি অনেকগুলো জিনিস দেখছি আমরা, তার মধ্যে গ্রিনহাউস গ্যাস এমিশন দেখছি, কি পরিমাণ বেনিফিট পাওয়া যাবে সেটা দেখছি, এবং এখানে একটা মডেল আমরা আসলে প্রস্তাব করছি যে মডেলের মাধ্যমে মিউনিসিপাল অর্গানিক ওয়েস্টটাকে আপনার রিসাইকেল করা যাবে। আপনারা সবাই জানেন ওয়েস্ট একটা আমাদের সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে ঢাকা শহরে একটা ছবি যেখানে ময়লার একদম স্তূপ হয়ে আছে, এবং বেশিরভাগ ময়লা আসলে ল্যান্ডফিল করে বাংলাদেশে। এবং আপনারা কিছুদিন আগেই পত্রিকায় দেখে থাকবেন যে এখান থেকে প্রচুর পরিমাণ মিথেন ইমিশন হচ্ছে।
সেটা একটা আমাদের জন্য একটা কনসার্নিং ইস্যু। এটা ঢাকা শহরের বিভিন্ন সমস্যা কারণ এই ময়লা আপনার জেনেসিক ক্লগিং করে ফ্লাডিং হয়, এগুলো প্রবলেম। এবং ঢাকা শহর পৃথিবীর মধ্যে একটা লিস্ট লিভেবল সিটি, কারণ এখানে ওয়েদার কন্ডিশন খুব ভালো না, প্রচুর পলিউশন আছে, এর মধ্যে ওয়েস্ট একটা অন্যতম পলিউশনের কারণ। আমি একটু অন্যভাবে দেখতে চাই ওয়েস্ট গুলাকে, কারণ আপনি যদি একটু ক্রিটিক্যালি চিন্তা করেন তাহলে আমরা আসলে বেসিক্যালি কি করি, সয়েলে আমরা এগ্রিকালচারের জন্য ফসল উৎপাদন করি, সেই ফসল গুলো আসলে কি আমাদের যে সয়েলে নিউট্রিয়েন্ট থাকে সেই নিউট্রিয়েন্ট গুলোকে সে মাইনিং করে গাছগুলো তৈরি করে, এবং এই নিউট্রিয়েন্ট গুলা আমরা খাদ্যদ্রব্যের সাথে পরিবহন করে শহরে নিয়ে যাই। এই শহরে যে নিয়ে যায় তার একটা অংশ আপনার খাবারের একটা অংশ, উচ্ছিষ্ট অংশ আমরা ফেলে দিই। তার মানে আমরা কি ফেলে দিচ্ছি, আমাদের যে সয়েলে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেই নিউট্রিয়েন্ট গুলো আসলে এই খাবারের সাথে চলে যাচ্ছে, গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে। যে এটা একটা কন্টিনিউয়াস সাইকেল। আমার মনে নিউট্রিয়েন্ট গুলো আমাদের গ্রামের সয়েল থেকে শহরে যে চলে যাচ্ছে, যার কারণে আমাদের সয়েল গুলো সবসময়ই আপনার ডিপ্লিটেড হচ্ছে, অর্থাৎ আপনার সয়েল অবস্থা খারাপ হচ্ছে, সয়েলের স্বাস্থ্য খারাপ হচ্ছে। আমরা যদি এই নিউট্রিয়েন্ট গুলোকে আবার রিসাইকেল করে নিয়ে আসতে পারি আমাদের যেখান থেকে এটা নিয়ে গেছিলাম একটা অংশ, তাহলে এটা একটা রিপ্লেনিশ করার অথবা আপনার ফিরিয়ে আনার একটা সম্ভব। সেজন্য এটা আমাদেরকে করতে হবে। তো আমরা সেই ফিরিয়ে আনার জন্য একটা প্রযুক্তি অথবা মেথড প্রপোজ করেছি, যেটা হলো আপনার বায়োচার এবং কম্পোস্টিং একসাথে। আমরা আসলে এই ওয়েস্ট গুলোকে সর্ট করব, করে একটা অংশ যেটা থেকে বায়োচার উৎপাদন করা যাবে সেটা পাইরোলাইসিস করব, আর যেটা একেবারেই আপনার ডিকম্পোজেবল সেটাকে আমরা কম্পোস্টিং করব, এবং দুটাকে একসাথে রান করব যাতে আমরা কিছু বেনিফিট হারভেস্ট করতে পারি। আমি মনে হয় এটা করবো না, স্কিপ করতে চাই অনেক স্লাইডস। যে প্রযুক্তির কথা বলতেছিলাম এটা আসলে আমরা অলরেডি বাস্তবায়ন করছি আমাদের ইউনিভার্সিটিতে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা কম্পোস্টিং করছি, এখানে আমরা ওয়েস্ট থেকে পাইরোলাইসিস করছি, আর কিছু পলিথিন আছে এগুলোকে আমরা আসলে আমরা বার্নিং করছি এই সময় বা দিস স্টেজ অফ রিসার্চ। এখন আসি বায়োচার কিভাবে সোয়েলের গুণাগুণ পরিবর্তন করে অথবা আপনার সোয়েল ফার্টিলিটিতে কন্ট্রিবিউট করে। আপনারা যদি দেখেন এটা আসলে সোয়েল যদিও খুব কমপ্লেক্স মনে হচ্ছে, আসলে সোয়েল সাধারণত কমপ্লেক্স। আমি এটা সহজভাবে ডিপিকশন করার চেষ্টা করছি, চিত্রায়িত করার চেষ্টা করছি। সোয়েল, আমরা যদি সোয়েলের কথা চিন্তা করি তাহলে সোয়েলের এগ্রিকালচারাল কনটেক্সটে মেইন কাজ হলো আমাদের প্ল্যান্টগুলোকে আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাই এবং নিউট্রিয়েন্টগুলোকে ধরে রাখে। তো এই নিউট্রিয়েন্টগুলোকে আসলে কে ধরে রাখে? সয়েলের মধ্যে রিঅ্যাক্টিভ সারফেস আছে, অর্থাৎ নিজেদের মধ্যে সয়েলের মধ্যে কতগুলো এজেন্ট আছে যারা নিউট্রিয়েন্টগুলোকে ধরে রাখে। এই নিউট্রিয়েন্টগুলোকে ধরে রাখে কারা? তার মধ্যে ক্লে মিনারেল, সয়েল অর্গানিক ম্যাটার, সেসকি অক্সাইড বলি আমরা, আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড, এই এজেন্টগুলো ধরে রাখে। বাংলাদেশের সয়েলে যেহেতু অর্গানিক ম্যাটারের স্ট্যাটাস কম, সেজন্য আপনার হলে সয়েলের নিউট্রিয়েন্ট ধরে রাখার ক্ষমতা কম। আমরা যদি এই কার্বন রিচ ম্যাটেরিয়াল গুলা দিতে পারি, বিশেষ করে বায়োচার দিতে পারি, তখন আমরা বলে থাকি যে আমরা যদি একবার বায়োচার দিই এটা 100 বছর পর্যন্ত সয়েলে স্থায়ী হবে, ফলশ্রুতিতে এটা অনেক দিন পর্যন্ত সার্ভিস প্রোভাইড করবে। তো এইখানে আমরা যদি বায়োচার অ্যাড করি তাহলে আপনার এই নিউট্রিয়েন্ট গুলোকে ধরে রাখার ক্যাপাসিটি বাড়বে বায়োচারের সারফেস ফাংশনের কারণে। আমি আসলে এখানে ডিটেল বলার চেষ্টা করছি কেন বায়োচার বাড়বে, বায়োচারের কি কি বৈশিষ্ট্যের কারণে নিউট্রিয়েন্ট বা সয়েল ফার্টিলিটিতে কন্ট্রিবিউট করবে। যেমন আমরা বলতেছিলাম যে তার পোরোসিটি বেশি, সারফেস এরিয়া বেশি, সেজন্য সে নিউট্রিয়েন্টগুলোকে ধরে রাখবে। তার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি আছে, সেজন্য সে নিউট্রিয়েন্টগুলোকে ধরে রাখবে। আর সয়েলের আরেকটা জিনিস করবে সেটা হলো যে সয়েলে যে আমরা কার্বনটা দেই, বায়োচার একটা কার্বন রিচ ম্যাটেরিয়াল, এই কার্বন রিচ ম্যাটেরিয়ালের কারণে তার সয়েলের বায়োলজিক্যাল ফাংশনালিটি চেঞ্জ হবে। আমার মনে হয় আমি পরের স্লাইডে এটা আরো ডিটেইলস আলাপ করব। এই স্লাইডের মধ্যে আমি দেখাতে যাচ্ছি যে আমরা যখন বায়োচার দিই তখন সয়েলের বিভিন্ন কম্পোনেন্টের সাথে সে রিঅ্যাক্ট করে, ইন্টারঅ্যাক্ট করে, তার আসলে নিউট্রিয়েন্ট ধারণ ক্ষমতা বাড়ে। এই স্লাইডের মাধ্যমে আমি দেখাতে চাচ্ছি যে আপনার হলো বায়োলজিক্যাল ফাংশনালিটি কিভাবে চেঞ্জ হয়। আমরা যখন বায়োচার দিই তখন সয়েলের মাইক্রোবিয়াল কমিউনিটি, তারপরে আপনার হলো অ্যাক্টিভিটি ইত্যাদি বৃদ্ধি পায়, যার কারণে আপনার হলো নিউট্রিয়েন্ট গুলাকে অ্যাভেলেবল ফর্মে গাছের কাছে
নিয়ে যেতে সাহায্য সহযোগিতা। এখন আসি যে নিউট্রিয়েন্ট ডাইনামিক্স কিরকম হয়, এটা আমার পিএইচডির একটা কাজ, যেখানে আমরা আসলে দেখাইতে চাচ্ছি যে নাইট্রোজেন ডাইনামিক্স কিভাবে চেঞ্জ হয়। আমরা যখন সয়েলে বায়োচার দেই, বায়োচারের বিভিন্ন ফর্ম হতে পারে, ফ্রেশ বায়োচার অথবা বা পজিটিভলি চার্জ বায়োচার অথবা নেগেটিভলি চার্জ বায়োচার। আমরা যখন দেই, পজিটিভলি চার্জ বায়োচার আসলে নাইট্রেটকে ধরে রাখতে পারে, আর নেগেটিভলি চার্জ বায়োচার আপনার অ্যামোনিয়ামকে ধরে রাখতে পারে। এবং এই বিভিন্ন রকম বায়োচার দেওয়ার কারণে আপনার কোন ধরনের নিউট্রিয়েন্ট ধরে রাখবে সেটা ডিপেন্ড করে বায়োচারের ধরনের উপর। আমার পিএইচডিতে আমি দেখতে পাচ্ছি যে আমরা যখন বায়োচারের সারফেস ফাংশনালিটি বাড়াই, বিশেষ করে নেগেটিভ ফাংশনালিটি বাড়াই, তখন ইউরিয়া জাতীয় ফার্টিলাইজারের আপনার ইউরিয়া বলতে আমি অ্যামোনিয়ামের কথা বলছি, অ্যামোনিয়াম রিলেটেড যে ফার্টিলাইজারগুলো আছে, অর্থাৎ পজিটিভ সারফেস চার্জযুক্ত নিউট্রিয়েন্টগুলো ইউজ এফিসিয়েন্সি বাড়ে। ফর এক্সাম্পল হিয়ার আপনার হলো যে এই স্টাডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন অ্যামোনিয়াম দেই নেগেটিভ সারফেস ফাংশনাল গ্রুপের যুক্ত বায়োচারে, তখন আপনার হলো যে তার ইউজ এফিসিয়েন্সি এখানে দেখেন 60% যেখানে নাইট্রেট, সেটা এখানে 93%, অনেক বেশি পার্সেন্ট। আমরা যদি ফসফরাসের কথা বলি, ফসফরাস হলো আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট এলিমেন্ট, এবং ফসফরাসের আমাদের স্টক সেটাও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের ফসফরাস নিয়ে চিন্তা করতে হবে। আমার মনে হয় আগামী দিনগুলোতে ফসফরাস নিউট্রিয়েন্ট ডাইনামিক্সটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য। বায়োচার যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় যে ফসফরাস নিউট্রিয়েন্ট গুলাকে মানে ফসফেটটাকে অ্যাবজর্ব করে রাখতে পারে যদি সেটা ফ্রেশ বায়োচার ইউজ করি। আবার যদি আপনার যদি আমরা নেগেটিভ সারফেস চার্জযুক্ত বায়োচার ইউজ করি, তখন দেখা যায় যে তার বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ে। তাহলে এটা আসলে তার বায়োচারের রুলটা এখানে বিভিন্ন রকম, এটা হইতে পারে পজিটিভ রুল, নেগেটিভ রুল। আপনি এটা ডিপেন্ড করবে আসলে কোন সয়েলে আমি অ্যাপ্লিকেশন করছি অথবা কোন ফর্মে অ্যাপ্লিকেশন করছি সেটার উপর। আর্সেনিক একটা সমস্যা আমাদের বাংলাদেশে। আমি আমার প্রেজেন্টেশনে একসময় বলতেছিলাম যে বায়োচার যদি আমরা অ্যাপ্লিকেশন করি তাহলে কন্টামিনেন্টস অথবা আপনার হেভি মেটালকে রিমিডিয়েট করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জায়গায় আর্সেনিকের সমস্যা বাংলাদেশে। তো আমরা আমাদের ল্যাবে আপনার হলো আর্সেনিক রিমিডিয়েশনের জন্য, সয়েল থেকে আর্সেনিক রিমিডিয়েশনের জন্য বিভিন্ন রকম বায়োচার ইউজ করছি। এখানে দেখা যাচ্ছে যে আপনার নরমাল বায়োচার খুব বেশি রিডাকশন করতে পারছে না আর্সেনিক। আপনি যদি অক্সিডাইজ অথবা ডোপ বায়োচার ইউজ করি তাহলে এটা রিডাকশন ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমাদের আরেকটা রিসার্চ করেছি যেখানে আপনার ড্রিঙ্কিং ওয়াটার থেকে অথবা আমাদের যে পানি খাই, খাবার পানি, সেখান থেকে আর্সেনিক রিমিডিয়েশন করার চেষ্টা করতেছিলাম। এটা হলো সেই প্রযুক্তি। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি বায়োচার ইউজ করি তাহলে ড্রিঙ্কিং ওয়াটার থেকেও আপনার রিমুভ করা সম্ভব, আপনার আর্সেনিক রিমুভ করা সম্ভব। এটা হলো বায়োচার প্রযুক্তির আমাদের আরো অনেকগুলা দিক। আমার একটা ভিডিও আছে, আমি একটু ভিডিওটা দেখাতে চাই। অলরেডি যেমন এখানে আছে। দেখা যাচ্ছে কিনা মশিউর? না স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে স্যার, কিন্তু দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি এটা যাই হোক, আমি লিঙ্কটা আপনারা দেখতে পারবেন। আর এখানে আমাদের অনেকগুলো টেকনোলজি আছে যেগুলো আমি একটু বলি। আমার মনে হয় দেখা যাচ্ছে। এটা আসলে আমরা বায়োচার থেকে এক ধরনের ফার্টিলাইজার তৈরি করছি। সেই ফার্টিলাইজারটা ইউজ করে দেখছি যে মুভবিনের গ্রোথ কেমন হয়। এটা আরেকটা টেকনোলজি যেখানে আমরা বায়ো ফার্টিলাইজার তৈরি করার চেষ্টা করছিলাম বায়োচার থেকে। আর এটা হলো সিড বল তৈরি করা। ক্লাইমেট চেঞ্জের আরেকটা জিনিস হলো, আপনারা যদি এলাকার মধ্যে চিন্তা করতে দেখবেন যে অনেক সময়
দ্রুত প্ল্যান্টিং করতে হয় আমাদের, পানি চলে গেলে অথবা করতে, সেক্ষেত্রে এরকম সিড বল করে, সিড বলের মধ্যে সিডলিং রেস করে যদি আমরা প্ল্যান্টিং করি তাহলে খুব দ্রুত আপনার ফসল হারভেস্ট করা যায়। যেমন এখানে আমরা করছি চেতে চারা তৈরি করে বায়োচার ব্যবহার করে চারা তৈরি করে দেখা গেছে যে খুব দ্রুতই ফলন পাওয়া যায়। স্যার কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার দিলে শোনা দেখা যাবে আর কি। সরি, আমার স্ক্রিন শেয়ার হয় নাই, সরি। আমার মনে দেখা যায় এখন না। আচ্ছা, এগুলো আমি বলছি, যেটা বলতেছিলাম যে বায়োচারের বিভিন্ন প্রযুক্তি আছে আমাদের, এই প্রযুক্তিগুলোর কথা বলতেছিলাম। যেমন বায়ো ফার্টিলাইজার তৈরি করার চেষ্টা করতেছিলাম আমরা, ফার্টিলাইজার তৈরি করার চেষ্টা করতেছি, ইত্যাদি সব বিভিন্ন রকম কাজ আমাদের চলতেছে। আমার কাছে এইটুকু প্রেজেন্টেশন ছিল। এখানে আমাদের মেইন মেসেজ হলো যে বায়োচার একটা ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালের বিভিন্ন রকম ফাংশনালিটি থাকতে পারে। এখন আমাদের টার্গেট ওরিয়েন্টেড আপনার বায়োচার প্রোডাকশন করতে হবে। আপনার কোন ধরনের বেনিফিট আপনি চান সেই ধরনের বায়োচার তৈরি করে তারপরে আপনার ফসল উৎপাদন করলে অথবা ব্যবহার করলে ওই বেনিফিট। ধন্যবাদ। আমার মনে হয় অনেকগুলা কথাই টার্মগুলো ইংলিশ, যার কারণে ওইভাবে হয়তো বাংলায় ট্রান্সলেট করা খুব কঠিন হচ্ছে। তারপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি চেষ্টা করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার প্রেজেন্টেশনের জন্য। আমরা অনেক প্রাণবন্ত ভাবে আমরা শুনেছি এবং আপনার সায়েন্টিফিক্যালি আসলে আপনি প্রেজেন্টেশনের চেষ্টা করেছেন, যেটা আমাদেরও ভালো লেগেছে। স্যার, আমাদের কয়েকজনে জানতে চেয়েছেন আমাদের এই বায়োচার সম্পর্কে। যেমন প্রথম একজন জানতে চেয়েছেন, স্যার কোথায় পাওয়া যাবে বায়োচার? কোথায় পাওয়া যাবে স্যার? আসলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিক্রি করি অল্প লিমিটেড স্কেলে। যেমন আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু বায়োচার দিয়েছিলাম রিসার্চের জন্য, কৃষি গবেষণাকে কিছু দিয়েছিলাম, বিজিআরআই নেওয়ার কথা বলেছিলাম, লিমিটেড আকারে আমরা দিচ্ছি। আর বায়োচার আরেকটা জিনিস বলা হয় না, বায়োচার থেকে অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করার চেষ্টা করতেছি, যেটা হলো আপনার যেমন এখন যদি আপনি দেখেন অনেকগুলা চারকোল পেস্ট, চারকোল আপনার হলো ফেস ওয়াশ, চারকোল এরকম অনেক কিছু আছে সাবান ব্যবহার করে। তাহলে এই ধরনের প্রযুক্তি আসলে আমরা চাচ্ছি, দেখি আমরা পানি কিনা। জি স্যার, জি স্যার। আর আমাদের দেশে সম্ভবত আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের ক্যাম্পাস থেকে আপনি প্রথম বায়োচার কাজ করেছেন, দেশের প্রথম মনে হয়, এবং সফলতার দ্বার প্রান্ত নিশ্চয়ই স্যার আপনি পৌঁছেছেন, মানে প্রথমে, এটা আমরা যত শুনেছি এরকম। বাংলাদেশে আমরা যখন কাজ শুরু করি 2013 সালে দিকে প্রথম, তার আগে হয়তো কাজ হয়েছে কিনা আমার জানা নেই, হয়ে থাকতে পারে, বাট এজ এ আপনার এটা কি বলবো প্রযুক্তি আকারে, বায়োচার প্রযুক্তি আগে হয়তো বায়োচার প্রযুক্তি আকারে। আর আপনি যেমন প্রেজেন্টেশন দেখেন 2009-10 সাল থেকে পৃথিবীতেই শুরু হয়েছে, 7 সালের পর থেকে এটার কাজই শুরু হয়েছে। আমরা শুরু করছি 12-13 সালের দিকে। তো এই 13 সালে যখন এসে শুরু করলাম তখন আমরা প্রথমে একটা বায়োচার স্টোর তৈরি করছি, এটা পত্রিকায় আসছিল, সম্ভবত তুমি এটা নিয়ে রিপোর্ট করছো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এবং আমার একটা লিঙ্কও আছে এখানে, আমি বায়োচার রিসার্চ ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমি আমাদের প্রযুক্তিগুলা এবং বাংলাদেশের রিসার্চ বা ওয়ার্ল্ডের রিসার্চগুলো অনেক শেয়ার করার চেষ্টা করি। কেউ যদি শেয়ার করে তাহলে ওইখানে আপনার আরো বেশি ইনফরমেশন পাওয়া যাবে। হ্যাঁ জি স্যার, আমরা তাহলে ওখান থেকে কিছু তথ্য পেতে পারি। স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে এটা কতটা টেকসই হতে পারে, যেহেতু আমরা একটু আগে, যদি আপনি ইতিমধ্যে বলেছেন যে এটা 100 বছর আসলে ধরে এটার কার্যকারিতা থাকবে আর কি, তারপরে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এটা কতটা আসলে মানে চ্যালেঞ্জিং একটা বিষয় নিশ্চয়ই স্যার। এবং এটা বায়োচার প্রযুক্তির মেইন চ্যালেঞ্জ হলো তোমার এটা ডিভাইস তৈরি, এটাকে আসলে মানে কমার্শিয়ালি বিক্রয় করা অথবা টেকনোলজি আকারে নিয়ে আসা, এটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত এর বায়োমাস পাওয়া, যে আমি যে ফিডস্টকটা ইউজ করবো, কি ব্যবহার করে বায়োচার উৎপাদন, সেখানে আমাদের দুইটা প্রধান উৎস আছে। একটা হলো আমরা যদি আমাদের যে বর্জ্যগুলো আছে সেটাকে কনভার্ট করি, আর একটা হলো কৃষি ক্ষেত্রে যে আমাদের যে
ওয়েস্ট বা বর্জ্য বলি অথবা কৃষিক্ষেত্রের যে উচ্ছিষ্টতা থাকে সেটা যদি আমরা ব্যবহার করি, যেমন সুগার কেন থেকে সুগার কেনের যে কি বলবো সুগার কেন বেগাসি বলে ওটাকে ওটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, অথবা এরকম এগ্রি ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলো আছে সেটাকে ব্যবহার করতে পারি। পোল্ট্রি শিল্পের যে বর্জ্য আছে আপনার পোল্ট্রি রিটার, এটা ব্যবহার করতে পারি। তাহলে এই ধরনের যে বর্জ্যগুলো আছে সেগুলোকে যদি ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় এখানে একটা অপরচুনিটি আছে। জি স্যার। স্যার আর দু একটা আমরা প্রশ্নে যাব। একজন বলেছেন যে বায়োচার তৈরির উপাদান কি, সেটা আপনি ইতিমধ্যে অবশ্য বলেছেন স্যার। আর একজন বলছে বায়োচারের জন্য খরচ কেমন? এটা ডিপেন্ড করবে কোন স্কেলে আমরা প্রোডাকশন করছি। এখন আমি যখন প্রথম শুরু করছি তখন আসলে খরচ অনেক বেশি ছিল। এখন আমরা আসলে আরো একটু লার্জ স্কেলে করতে পারি, এবং আমরা যদি 3টে ইউনিট একসাথে চালাই তাহলে প্রায় 500 কেজির মতো প্রোডাকশন করতে পারি একসাথে। তো সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ এখন আমি বলবো 50 টাকার কাছাকাছি উৎপাদন খরচ বা বিক্রি আছে। আমার মনে হয় এটা যদি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ওইভাবে তৈরি করা হয় তাহলে 10, 15, 20 টাকা করা সম্ভব। আর এখানে আরেকটা জিনিস আমাকে বলা উচিত, সেটা হলো বায়োচারের যে আপনার ময়েশ্চার, এটা একেবারেই কম থাকে। আপনি যদি জৈব সার দেখেন, ভার্মি কম্পোস্ট অথবা অন্যান্য যে সার আছে সেখানে 70% ময়েশ্চার থাকে, আর আমাদের এখানে ময়েশ্চার থেকে 4-5%। তাহলে আপনার 1 কেজি বায়োচার সমান হলো আপনার 3 কেজি 4 কেজি আপনার হলো অন্য সার। যার কারণে আপনার যখন প্রাইসিংটা হবে সেটা ওইভাবে করতে হবে যে 3 কেজি সারের সমান হলো 1 কেজি বায়োচার। আর বায়োচার মূল্য দীর্ঘমেয়াদী, ওটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি একবার দিলাম এটা থেকে আমি বেনিফিট পাবো 50 বছর 100 বছর তার চেয়েও বেশি, আর এখানে আমি বেনিফিট পাবো 1 বছর থেকে 5 বছর বা 10 বছর। সুতরাং এটাও একটা প্রাইসিং এর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস বলে আমরা চিন্তা করতে হবে। জি স্যার। এরপরে একজন জিজ্ঞেস করেছেন, স্যার বায়োচার ব্যবহারে কি মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে? হ্যাঁ, এখন হলো দুইটা জিনিস এখানে। আসলে আমাদের একটা রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে যেখানে আমরা দেখাইতে চাচ্ছি যেটা দেখাইছি সেটা হলো যে বায়োচার মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বাড়বে কিনা। আসলে বাড়বে, কিন্তু সেটা বাড়লে যে গাছের জন্য খুব বেশি লাভবান হবে এমনটা খুব কম, খুব বেশি। কারণ হলো বায়োচার যে পানিটা ধরে রাখে সেটা হলো বায়োচারের পোরের মধ্যে, সেই পোরের পানিটা আসলে গাছের জন্য খুব বেশি উপকার আছে। জি স্যার। স্যার আরেকটা বিষয় জানার ছিল, যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু এখনো ওইরকম এটা বিক্রি হচ্ছে না, অ্যাভেলেবল না কি, অন্য ইউরোপিয়ান বা অন্যান্য দেশগুলোতে এটা অ্যাভেলেবল কিনা এরকম? হ্যাঁ আছে, অনেক দেশে আছে মার্কেট। আমি অস্ট্রেলিয়াতে দেখছি এবং কিনছি। অস্ট্রেলিয়াতে আপনার প্যাকেট যেটা করে বায়োচার বাজারে পাওয়া যায়, চায়নাতে পাওয়া যায়, বাংলাদেশে একটু যদি চায়না থেকে ইম্পোর্ট করতে দেখতে পারেন, ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, তাহলে তো স্যার আমাদের দেশে নিশ্চয়ই একটা ভালো সুযোগ রয়েছে যারা বায়োচার প্রোডাকশন নিয়ে কাজ করে এবং বাণিজ্যিকীকরণে এগিয়ে আসবে যারা প্রথম দিকে, তারা এটা ভালো একটা সুফল পাবে এবং এর ফলে প্রান্তিক পর্যায়ে খুব সহজেই আমাদের বায়োচার পৌঁছে যাবে এবং কৃষক থেকে শুরু করে অনেকেই এটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে, যার ফলে আমাদের মাটির গুণাগুণ থেকে শুরু করে নানা রকম আমরা উপকারিতা পাবো আসলে। স্যার আর আপনি তো স্যার অনেক কথা ইতিমধ্যে বলেছেন। আর একটা বিষয় যেটা হচ্ছে সমস্যা তো অনেক রয়েছে, তো আর কি প্রধান দু একটা যদি সমস্যা আরেকবার একটু বলতেন আর কি। সমস্যা মানে বায়োচার প্রযুক্তির সমস্যা? হ্যাঁ হ্যাঁ জি স্যার, বায়োচার প্রযুক্তির সমস্যা সমূহ এরকম দিয়ে। বাংলাদেশের বায়োচার প্রযুক্তির সমস্যা প্রথমেই বললাম যে আমাদের যে ফিড স্টক আপনি যেটা দিয়ে বানাবো এটার ক্রাইসিস। অনেক দেশে আপনার হলো যেমন আফ্রিকাতে যেটা করে তারা হলো বায়োমাস প্রোডাকশন করে বায়োচারের জন্য, সেটা করে সেখান থেকে বায়োচার প্রোডাকশন করে তারা ইউজ করে। আর আরেকটা জিনিস সমস্যা টেকনোলজিক্যাল সমস্যা, যেটা আসলে কোথায় আমরা করবো, কিভাবে করবো। যেমন বাংলাদেশের সিসিটিভি কাজ করতেছে, সিসিটিভি একটা এনজিও, তারা হলো কৃষক পর্যায়ে এরকম স্টক তৈরি করে কৃষকদেরকে দিচ্ছে। আমি জানি না এটার ইফেক্টিভিটি কতটুকু। আমার মনে হয় যে এরকম ছোট ছোট স্টক তৈরি করে যদি আমরা দিতে পারি তাহলে হয়তো বা কৃষকরা ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা আপনার কতটুকু কার্যকর একটু আমাদেরকে আসলে গবেষণা করতে হবে। এই দুইটা আমার মনে হয় মেজর প্রবলেম বাংলাদেশে। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। আপনি আমাদের যারা আমাদের দর্শক ছিলেন তাদের অনেক প্রশ্ন উত্তর ইতিমধ্যে সবাই পেয়েছেন আশা করি।
আর আপনি স্যার অনেকক্ষণ ধরে আমাদেরকে আসলে বায়োচার সম্পর্কে অনেক বলেছেন, এবং এটা একটা নতুন আইডিয়া বর্তমানে বলতে গেলে। আমরা যারা স্টুডেন্ট, বর্তমান যারা স্টুডেন্ট রয়েছে কিংবা যারা শুরুর দিকে প্রফেশনের, তাদের আসলে ধারণা খুবই কম বায়োচার নিয়ে। নিশ্চয়ই আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে অনেকে উপকৃত হবেন আশা করি। এবং হচ্ছে যে স্যার, যদি আমাদের কেউ প্রয়োজন মনে করে কেনার জন্য, তাহলে যেহেতু আমাদের ওইভাবে আসলে প্রোডাকশন এখনো শুরু হয় না ক্যাম্পাসে, তারপরও চেষ্টা করলে হয়তো কিছু 10 কেজি আমার কাছে হয়তো 10-15-20 কেজি পর্যন্ত দিতে পারবো, আর যদি গবেষণা অথবা হোম গার্ডেনিং এর জন্য হয়, কারণ আমি যেহেতু কমার্শিয়ালি করি। হ্যাঁ জি স্যার। কমার্শিয়ালি করি, হ্যাঁ, তা গবেষণা করি, সেজন্য জি যদি স্যার। 15 কেজি 20 কেজি পর্যন্ত নিতে চাই তাহলে আমি হেল্প করতে পারবো। আর বায়োচার সম্পর্কে যদি আরো বেশি কেউ জানতে চায় হ্যাঁ, অথবা তার যদি গবেষণা করতে ইচ্ছা থাকে, তারা আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা জি স্যার, এটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ কিংবা কোনো তথ্যের গবেষণা কাজে, তাহলে স্যারের সাথে সবাই যে কেউ যোগাযোগ করতে পারবেন খুব সহজেই। থ্যাংক ইউ স্যার। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের প্রোগ্রামে। আমরা এখন আমাদের আসলে বিদায় নেওয়ার পালা। আপনাকে প্রতি স্যার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং অনেক দিন ধরেই আপনাকে স্যার বলছি, আপনি ব্যস্ততার ফাঁকেও আমাদের সময় দিয়েছেন। আর আমাদের যারা দর্শক আছে তাদের প্রতিও ধন্যবাদ জানাই, তারা আমাদের এই প্রোগ্রামটি সুন্দরভাবে দেখার জন্য। ভবিষ্যতে আমরা অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আবার আসবো। স্যার, আপনাকে আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাইকে জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ।